মার্থার নতুন বাড়িতে দুই বান্ধবীতে গল্পে গুজবে রাত্রি প্রায় 10:30 বেজে গেল। যাই বলো, বড্ড নিরিবিলি জায়গায় বাড়ি নিয়েছো। লিভিং রুমের জানলার বাইরে বাগানের অন্ধকার গাছগুলোর দিকে তাকাতে তাকাতে বলল শিউ, দিনের বেলায় একরকম, কিন্তু রাত্রি হলেই পরিবেশ কেমন যেন বদলে যায়। কটেজের চারপাশটা এখন সত্যিই নিঝুম। অদূরে শুধু দুটো হুলো বেড়াল পরস্পরের নিচু স্বরে কলহ করছে। তাদের আও আও ছাড়া আর কোথাও থেকে কোনো শব্দ আসছে না। এমনকি একটা আলো পর্যন্ত কোথাও নেই, শুধু এই কটেজের বসবার ঘরের আলো ছাড়া। এমনকি মার্থার এতক্ষণে খেয়াল হলো, পুরো হথর্ন কটেজটায় একমাত্র তাদের বসবার ঘরটাতেই আলো জ্বলছে। অন্য ঘরগুলো নিঝুম অন্ধকারে ঢাকা। শুধু সিঁড়ি ঘরের সিলিংয়ে একটা খুব কম পাওয়ারের বাল্ব জ্বলছে। গোটা কটেজটায় কোথাও কোনো শব্দ নেই, শুধু বাইরে থেকে আসা দমকা হাওয়ায় মাঝে মাঝে উপরের ল্যান্ডিংয়ের ফ্লোরবোর্ডগুলো ক্যাঁচকুচ শব্দে আর্তনাদ করে উঠছে। মার্থা এতদিন কখনো এরকম নির্জন বাড়িতে থাকেনি। ড্যানের সাথে ডিভোর্স হয়ে যাবার পরেও শহরের কোলাহলের মধ্যে থাকায় কখনো নিজেকে একা মনে হয়নি। কিন্তু আজ ওর মনে হচ্ছে এত বড় সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি না নিলেই মনে হয় ভালো হতো। শিউ না থাকলে সে তো সত্যিই বড় একা এখন। সঙ্গী বলতে শুধু রুবি, তাও সে তো একটা নিতান্ত অবোধ শিশু। সো তোমার আগে এই কটেজে কে থাকতো? বলতে বলতে সোফা ছেড়ে উঠে গিয়ে শেষ হয়ে যাওয়া সিগারেটের টুকরোটা ঘরের এক কোণে রাখা ডাস্টবিন বালতিতে ফেলে দিয়ে সে ফের মার্থার মুখোমুখি বসল শিউ। মার্থা বলল, একজনও না। ল্যান্ডলর্ডের কাছে শুনেছি গত 2 বছর ধরে সে নাকি বাড়িটাকে অনেক সংস্কার টংস্কার করেছে ভাড়া খাটানোর জন্য, অনেক রিনোভেট করেছে। এর আগে এটা একরকম পরিত্যক্তই ছিল। 3 বছর আগে এক লোকাল বিল্ডার এই কটেজটা তারপর কিনে নেয়। পরে তার কাছ থেকেই আবার বর্তমান এই কটেজ মালিক কিনে নেন। এরপর বলে থেমে গিয়ে বাকিটুকু ইশারায় বুঝিয়ে দিল মার্থা। এই কটেজটা তাহলে পরিত্যক্ত হয়ে পড়ার আগে কি ছিল জানো? খানিকটা আগ্রহ নিয়ে জানতে চাইল শিউ। এবার খানিকটা সন্দিগ্ধ মেশানো গলায় মার্থা বলল, মনে হয় একটা ফার্মার হাউস ছিল, যতদূর মনে হয়। তাহলে তো ধরতে গেলে জাস্ট সাধারণ একটা কটেজ। সিগারেটে টান দিতে দিতে ফের সোফা ছেড়ে উঠল শিউ, গিয়ে দাঁড়ালো খোলা জানলার ধারে। ঠিক এই সময় ছোট ছোট গাছগাছরা রাখার কনজারভেটরি রুমের দিক থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো। চমকে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো শিউ। শব্দটা ততক্ষণে মার্থারও কানে গেছে। সেও ঘুরে সবিস্ময়ে তাকিয়ে আছে ছোট্ট কনজারভেটরি রুমের দিকে। ঘরটায় ছোট ছোট গাছের টব ছাড়া ছোট্ট রুবির যাবতীয় সামান, এমনকি বেবি মনিটরটা ওখানে স্টোর করে রেখেছিল মার্থা। দুই বান্ধবী সবিস্ময়ে সেদিকে তাকিয়ে দেখে সেই বেবি মনিটরের আলোটা কিরকম লাল হয়ে উঠে ক্রমাগত দপদপ করছে, বারবার জ্বলছে আর নিচ্ছে। রুবিকে মার্থা ওর ঘরে রেখে এসেছে সেই সন্ধ্যেবেলায়, আর তার ঘরের সঙ্গে যোগাযোগ রাখতে এই ইলেকট্রনিক বেবি মনিটরটাকে ওই গাছগাছরা রাখার ছোট্ট ঘরটায় রেখে দিয়েছিল মার্থা, যাতে রুবি একলা ঘরে কি করছে না করছে সব মনিটরিংয়ে ধরা পড়ে।
এমনকি ওর ঘরে অন্য কেউ ঢুকলেও সেটাও মনিটরিং হবে। এখন সেটাকে সচল হয়ে উঠতে দেখে সে নিজে এমনকি শিও বেশ বিস্মিত হল। দুজনে সবিস্ময় লক্ষ্য করল শুধু আলো জ্বলাই নয়, সেই সঙ্গে কিরকম একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ কানে আসছে। শব্দটা শুনতে শুনতে মার্থার হাতের লোমগুলো দাঁড়িয়ে গেল। শব্দটা কিরকম যেন অনেকটা ক্রুদ্ধ জন্তুর গর্জনের মতো। কিসের আওয়াজ ওটা? আরো আশ্চর্য, কিছুক্ষণ পরেই সেই শব্দটা থেমে গেল। পুরো কটেজটায় আবার নেমে এলো এক নিঃসীম নৈশব্দতা। দুই বান্ধবী কতক্ষণ অসাড়ের মতো দাঁড়িয়েই রইল। দুজনের কারোরই বোধগম্য হলো না এতক্ষণ ওরা কি দেখলো চোখের সামনে, কি শুনলো। তারপরেই সর্বপ্রথম যেন সম্বিত ফিরে এলো মার্থার। বিহলতা কাটিয়ে সে উঠে গিয়ে লিভিং রুম ছেড়ে দৌড় দিল সিঁড়ি ঘরের দিকে। এক একটা লাফে দুটো করে সিঁড়ি পার হয়ে সে চলে এলো দোতলায়। হৃৎপিণ্ডটা যেন জোরে জোরে লাফাচ্ছে ওর। কি হয়েছে না জানি এতক্ষণ রুবির ঘরে। ওই আওয়াজ, ওই আলো কিসের কে জানে, এরকম তো হওয়ার কথা নয়। ঝড়ের বেগে এসে রুবির ঘরের দরজা খুলে ঢুকে পড়ল মার্থা। কিন্তু ঢুকেই অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল সে। ঘরের ভেতর সবকিছুই আগের মতো স্থির, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। দেখল রুবি নিশ্চিন্তে ঘুমোচ্ছে তার ছোট্ট খাটটায়। পাশে ওর প্রিয় টেডি বিয়ারের লেজটা এক হাতে ধরে গভীরভাবে ঘুমোচ্ছে। তার খাটের কাছে ছোট্ট খেলনা লাইটটা ঘরের ভেতর কৃত্রিম তারা আর চাঁদের মুঠো মুঠো আলো ছড়াচ্ছে। সেই আলোয় ঘরের ভেতর ক্ষণে ক্ষণে এক এক রকম মায়াবী পরিবেশের সৃষ্টি হচ্ছে। খেলনা আলোটা ক্রমাগত ধীরে ধীরে ঘুরছে, চক্রাকারে ঘুরছে। কোথাও কিছু নেই, কোথাও কোনো শব্দ নেই। অকাট্য একটা নৈশব্দতা বিরাজ করছে ঘরে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মার্থা দেখতে পেল শিউ উদ্বিগ্ন মুখ নিয়ে নিচে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে। তাকেও কতকটা যেন নার্ভাস লাগছে। মার্থা বলে উঠল, কোনো অসুবিধে নেই, সবকিছুই ঠিক আছে ওপরে। মুখে কথাটা বললেও ওর হার্টবিট তখনও একটুও কমেনি। অস্বাভাবিক ওই আলো আর শব্দে যা ভয় পেয়েছিল ও, ভাবতেই এখন কেমন নিজেকে বোকা বোকা মনে হতে লাগলো। মার্থা বলল, রুবিকে তো দেখলাম ঘুমোচ্ছে ওপরে। মার্থার কথায় অনেকটা স্বস্তি ফিরে এলো শিউয়ের চেহারায়। তার মুখে যেন রক্ত ফিরে এলো। বলল, যাক তবু বাঁচোয়া। আমার মনে হয় রুবি হয়তো ঘুমের মধ্যে ওরকম ফানি নয়েজ করে ফেলেছিল। বান্ধবী দেওয়া এই ব্যাখ্যায় মার্থার মুখেও রক্ত ফিরে এলো এবার। সেও যেন অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে। দুজনেই হেসে উঠল এবার। মার্থা বলল, হয়তো ঠিকই বলেছ। রুবি অনেক সময় নানা রকম অদ্ভুত শব্দ করে ফেলে। কত যে ওরকম পিকুলিয়ার নয়েজ করে ফেলে তা যদি শুনতে তো হেসেই খুন হতে। লিভিং রুমে ফিরে গিয়ে সোফায় বসতে বসতে শিউ বলল, সত্যি বাচ্চারা ভারী অদ্ভুত। দুজনে লিভিং রুমে এসে আবার খোশ গল্প শুরু করেছে সবে। এবার দুজনেই প্রচণ্ড চমকে সোফা ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। বেবি মনিটর আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে। এবার কানে আসছে একটা শিশু গলায় ঘ্যান ঘ্যানে কান্নার শব্দ। হতভম্ব মার্থাকে লক্ষ্য করে শিউ বলে উঠল, আমি গিয়ে একবার রুবির ঘরটা চেক করি। জাস্ট শিওর হয়ে নিতে চাই যে তোমার মেয়ে হঠাৎ একটা ওয়্যারউলফ বা সেরকম ভয়ঙ্কর কিছুতে রূপান্তরিত হয়ে যায়নি তো। শিউয়ের এই ইয়ার্কি তো মোটেও হাসতে পারল না মার্থা।
তার মনে তখন একরাশ দুশ্চিন্তা আর সংশয় এসে ভিড় করেছে। ইতস্তত করে সে বলল, যাও দেখে এসো। শিউ চলে গেল। নিস্তব্ধ বাড়িতে শুধু তার পায়ের চাপে কোকিয়ে ওঠা ফ্লোরবোর্ডগুলোর শব্দ শুনতে পেল মার্থা। কিন্তু ওর সমস্ত মনোযোগ এখন নিবদ্ধ ওই বেবি মনিটরের দিকে। আরো কিছু সংকেত ভেসে আসছে কিনা সেদিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে রইল সে। শিউ দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। একা লিভিং রুমটায় দাঁড়িয়ে থাকতে থাকতে মার্থার হঠাৎ খুব শীত করতে লাগলো। এত শীত করতে লাগলো যে সে রীতিমতো কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা হাতে এগিয়ে এসে ছোট্ট কনজারভেটরি রুমের দরজা বন্ধ করে দিতে গেল। কাঁচের দরজার গায়ে মার্থার প্রতিবিম্ব ফুটে উঠল। সেই সঙ্গে পেছনে গোটা লিভিং রুম আর কিচেনে যাবার হলওয়ের প্রতিবিম্বও দেখতে পেল। আর তখনই প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল। স্পষ্ট দেখতে পেল ওর পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। চমকে উঠে দরজার হাতলটা ছেড়ে দিয়ে মার্থা বোঁ করে ঘুরে তাকালো পেছনে। কনজারভেটরি রুমের দরজাটা আধ খোলা হয়ে রইল। সামান্য ধাতব শব্দ তুলে আবার একটু একটু করে খুলে যেতে লাগলো। কিন্তু ওদিকে পেছনে তাকিয়েও কাউকে দেখতে পেল না মার্থা। কিন্তু একটু আগে ও তাদের কি দেখল? একটা কালো লম্বা ছায়া যেন ওর পেছনে। না না, ও নিশ্চয়ই ভুল দেখেছে। আলো ছায়ার খেলায় ওরকম অনেক দৃষ্টিভ্রম হয়। আসলে ওর নিজেরই মাথার কোনো ঠিক নেই। ডিভোর্সের ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি মার্থা, তাই এরকম ভুলভাল মনে হচ্ছে ওর। সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাবতে ভাবতে মার্থা এসে বসলো সোফাটায়। শিউ গিয়েছে ওপরে রুবির ঘরে। ফিরে এসে নিশ্চয়ই বলবে ঘরে ওর কিছুই নেই, রুবি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওই শব্দগুলো নিশ্চয়ই রুবি কোনোভাবে ঘুমের মধ্যে করছে। বৃথাই এই নিয়ে দুশ্চিন্তা করছে মার্থা। দুশ্চিন্তা কাটাতে তাকে একটু ওয়াইন খেয়ে গলাটা ভিজিয়ে নিতে হবে, নইলে স্নায়ুর ওপর চাপ আরও বাড়বে। মনে মনে খানিক ধাতস্থ হয়ে লিভিং রুমের সোফায় বসে গ্লাসে যখন পানীয় ঢালছে মার্থা, তখনই দেখতে পেল শিউকে। দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসছে সে নিচে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই মার্থাকে লক্ষ্য করে শিউ বলল, কোথাও তো কোনো গন্ডগোল চোখে পড়ল না। নিজের টেডি বিয়ারটাকে পাশবালিশ করে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তোমার রুবি, আর কোথাও কোনো ওয়্যারউলফের ছায়াও দেখতে পেলাম না। শিউয়ের এই রসিকতা এতক্ষণে না হেসে পারল না মার্থা। ততক্ষণে 2 ঢোক ওয়াইন গিলে মনটাও বেশ শান্ত হয়েছে। ধীরে সুস্থে উঠে গেল কনজারভেটরি রুমটার দিকে। রুবির বেবি মনিটরটা রাখা সেখানে, কিন্তু এখন আর তাতে কোনো অদ্ভুত সংকেত দেখতে পেল না সে। এমনকি কনজারভেটরি রুমের কাঁচের দরজাতেও আর কোনো কালো ছায়া দেখতে পেল না সে। নিজের মনেই হেসে ফেলল মার্থা। ভাবল বেকার দুশ্চিন্তা করছে সে। বেবি মনিটরটার মাধ্যমে ওরকম অদ্ভুত সংকেত আসার 1000টা কারণ থাকতে পারে। মেশিনারি জিনিস, মাঝে মাঝে যান্ত্রিক গোলযোগ হতেই পারে। আর দরজায় ওই ছায়া দেখাও আসলে কিছুই না, সবই তার দুর্বল আতঙ্কিত মনের প্রতিক্রিয়া। পরের দিনটা এলো প্রখর রৌদ্র আর অস্বস্তিকর হাঁসফাঁস করা গরম নিয়ে। সেদিন বাসায় কোনো রান্নাবান্নার কাজে হাত লাগানোর দরকার ছিল না মার্থার, কারণ গ্রামের একমাত্র কনভেন্টের মঠাধ্যক্ষের রেস্ট হাউসে আজ ছিল ওদের নিমন্ত্রণ, লাঞ্চের নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণ রক্ষা করতেই মার্থা আর শিউ রুবিকে নিয়ে গিয়েছে সেই মঠাধ্যক্ষের বাসায়। নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পর এখানকার সবচেয়ে প্রাচীন কনভেন্টের ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক মঠ দেখতে গেল শিউ আর মার্থা। রুবিকে মাঝখানে রেখে 2 বান্ধবী পাশাপাশি ঢিমে তালে হেঁটে হেঁটে
ঘুরে ঘুরে দেখতে লাগলো জায়গাটা। দেখতে দেখতেই বিকেল গড়িয়ে এলো। শেষ গ্রীষ্মের এই বিকেলটা ভারী সুন্দর লাগছিল ওদের দুজনের কাছেই। জায়গাটাও বেশ চমৎকার। এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে আছে প্রাচীন মঠের ধ্বংসাবশেষ। মাঝে মাঝে গাছ বেরিয়েছে পাথরের গা ফেটে। পায়ের তলায় সবুজ ঘাসের স্পর্শ পাচ্ছে ওরা, যেন কেউ মখমলের কার্পেট বিছিয়ে দিয়েছে তলায়। সেই সঙ্গে একটা সুন্দর হাওয়া যেন ওদের প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। হাওয়াটা দুপুরের মতো এখন আর গরম নেই, বেশ আরামদায়ক। কিছুক্ষণের জন্য ওরা গত রাতের ব্যাপারটা সম্পূর্ণ ভুলেই গেল। ফেরার পথে মার্থার ওই বেবি মনিটরের কথাটা আবার মনে পড়ল, কিন্তু তাতে ওর মুখ লজ্জায় আরক্তিম হয়ে উঠল। সামান্য একটা যন্ত্রকে সে এত ভয় পেয়েছিল গত রাতে। সত্যিই সে এখনো শিশুই রয়ে গেছে, রুবির চেয়েও শিশু। শিউ তার শহরের বাড়িতে ফিরে যাবার পর মার্থা এবার সত্যিই একা হয়ে পড়ল। এতক্ষণ শিউ ওর সাথে থাকায় একাকিত্বটা অত ফিল করছিল না মার্থা, কিন্তু এবার ওর মনে হতে লাগলো পুরো বাড়িটা যেন ওকে গিলে খেতে আসছে। তার ওপর যাবার সময় শিউ ওর কানে দিয়ে গেছে যে কথাটা, সেটা ওকে আরো চিন্তায় ফেলেছে। শিউ বলেছে এই কটেজ আর তার চারপাশের পরিবেশটা বড্ড বেশি রকমই নিঝুম। এত নিঝুম যে থেকে থেকে কানে তালা লেগে যায়। পরিবেশের এই থমথমে ভাব কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। কথাটা শুনে চিন্তায় পড়ে গিয়েছিল মার্থা। কেন ভালো লক্ষণ নয়? কিসের লক্ষণ তাহলে এটা? যদিও সে নিজেও অনুভব করেছে এইরকম থমথমে ভাব, কিন্তু কেন? শিউকে ব্যাপারে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না সে। শিউ তাকে এও বলেছে মাঝে মাঝে গভীর রাতে এ বাড়িতে এমন সব শব্দ শোনা যায় যেগুলো বেশ সন্দেহজনক। মার্থা তাকে জিজ্ঞেস করেছিল, কিরকম শব্দ শুনতে পাও? মার্থার প্রশ্নে খুবই চিন্তিত দেখাচ্ছিল শিউকে। জবাবে সে বেশ ইতস্তত করে বলেছিল, এই এই যেমন কেমন একটা কড়কড় মড়মড় চটাপট শব্দ শুনি, আবার কখনো শোনা যায় কেমন একটা খসখস শব্দ, যেন কেউ ভারী মোড় জাতীয় কিছু বই নিয়ে যাচ্ছে, এই রকম আর কি। আবার আজ শেষ রাতে কোথা থেকে একটা বাচ্চার কান্নাও কানে আসছিল। শিউয়ের কথায় বেশ দুশ্চিন্তা আরো বেড়ে গিয়েছিল মার্থার। কি বলে ওর বান্ধবী? এই ধরনের শব্দ যদি সত্যিই সে শুনে থাকে, তবে কিসের শব্দ হতে পারে এগুলো? একসময় এও মনে হলো মার্থার, শিউ তাকে ভয় দেখাতে এসব বলছে না তো? নিজে তো ড্যাং ড্যাং করে শহরে ফিরে যাবে, সেখানে তার প্রেমিকের সাথে ঘুরবে, নাচবে, পাবে বসে গলা ভিজবে, ওরা চিন্তা কি? কিন্তু মার্থাকে এখানে একা পড়ে থাকতে হবে এরকম একটা নিঃসঙ্গ কটেজে, যেখানে রাতে কি সব অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। কিন্তু শিউয়ের চোখ মুখের ভাব দেখে ও যে নিছক মজা করতে বা ভয় দেখাতে এসব বলছে মার্থাকে, সেটাও তো মনে হলো না মার্থার। শিউকে কিন্তু বাস্তবিকই চিন্তিত দেখাচ্ছিল। কিন্তু মার্থা জানে তাকে এসব কথায় ঘাবড়ালে চলবে না, তাকে শক্ত হতে হবে। সে যে শিউয়ের কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে এমন ভাব দেখালে চলবে না। তাই সে জোর করে হেসে বলেছিল, ও তুমি ভুল শুনেছ শিউ, হয়তো বাচ্চা শেয়ালের ডাক। শেয়ালের ডাক মাঝে মাঝে মানুষের কান্নার মতো শুনতে লাগে। আশপাশের জঙ্গলে হয়তো দেখো প্রচুর শেয়াল টেয়াল আছে। মার্থার কথায় মিনমিনে গলায় শিউ বলেছিল, তাই হবে। কিন্তু ওর মুখের ভাব বলে দিচ্ছিল মার্থার ব্যাখ্যায় সে মোটেও সন্তুষ্ট হয়নি।
শিউ বলেছিল, তাই যেন হয়, কিন্তু আবার কি? কপট রাগ দেখিয়ে বলেছিল মার্থা। শিউ বলল, জানোই তো আমি যে ঘরটায় গত রাতে শুয়েছিলাম, ওই তোমার ঘরের ঠিক পাশেই, সেখানে একটা অব্যবহার্য ফায়ার প্লেস আছে, যেটাকে তোমার বাড়িওয়ালা প্লাস্টার বোর্ড দিয়ে ঢেকে দিয়েছে। তা মাঝে মাঝে সেই ফায়ার প্লেসের দেওয়ালের ভেতর থেকে কিরকম অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি কাল রাতে। সত্যি বলতে কি, গত রাতটা আমি বলতে গেলে একরকম না ঘুমিয়েই কাটিয়েছি। আওয়াজ? এবার ভ্রু কুঁচকে উঠল মার্থার। জিজ্ঞেস করলো, ফায়ার প্লেসের দেওয়ালের ভেতর থেকে আবার কিসের আওয়াজ আসতে পারে? চিন্তাক্লিষ্ট হয়ে শিউ জবাবে বলেছিল, তা জানি না, তবে কিরকম একটা খড়খড় আওয়াজ, যেন কেউ নখ দিয়ে দেওয়াল আঁচড়ালে যেরকম আওয়াজ হবে, অনেকটা সেই রকম। কি সব বলছো তুমি? বিস্ময়ে প্রায় হতবাক মার্থা। জিজ্ঞেস করলো, দেওয়ালের ভেতর কি থাকতে পারে যে অমন সব বিচিত্র আওয়াজ হবে? আপেলের শরবতের গ্লাসে চুমুক দিয়ে শিউ বলেছিল, সেটাই তো বুঝতে পারছি না। প্রথমে আওয়াজটা হচ্ছিল থেমে থেমে, তারপরেই তার তীব্রতা পাল্লা দিয়ে বেড়ে উঠতে লাগলো, যেন দেওয়ালের ভেতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমার মনে হলো হয়তো ইঁদুর এরকম শব্দ করছে। পুরনো বাড়ি, অনেকদিন খালি পড়েছিল, ইঁদুর থাকা বিচিত্র নয়। ছোটবেলায় এক আত্মীয়ের বাড়ি কাটিয়েছিলাম, সেখানে দেওয়ালের ভেতর একটা ইঁদুর আটকা পড়ে ঠিক সেরকমই শব্দ করছিল। কিন্তু কথা হচ্ছে, ইঁদুরটা বাইরে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, তাই সারা ঘরের দেওয়াল জুড়ে ওর ছোটাছুটির শব্দ শুনতে পেতাম আমরা ব্যাপারটায় গা করিনি। পরে সব শব্দ থেমে গিয়েছিল, কিন্তু এখানে যে আওয়াজটা শুনছি, সেটা কিন্তু পুরো ঘরের দেওয়াল জুড়ে হচ্ছে না, ওই বিশেষভাবে বন্ধ ফায়ার প্লেসটার ভেতর থেকেই আসছে। ইঁদুর আটকা পড়লে তো ছোটাছুটি করত। মার্থা এবার কিছু না বলে শুধু বিস্ময়ে ভাব নিয়ে চেয়ে রইল বান্ধবী শিউয়ের দিকে। আসলে এই ব্যাপারটার কি ব্যাখ্যা দেবে তাও নিজের মাথাতেও আসছিল না। শিউ বলতে লাগলো, দেওয়ালের ভেতর থেকে আওয়াজটা এত তীব্রভাবে আসছিল যে আমি এক কান বালিশে চেপে অন্য কান আঙুল দিয়ে প্রাণপণে চেপে ধরেছিলাম, এত অসহ্য লাগছিল আমার। বলতে বলতে শরবতের গ্লাসটা ঠকাস করে টেবিলের ওপর নামিয়ে রাখল শিউ। মার্থা জিজ্ঞেস করেছিল, এরপর তুমি কি করলে? শিউ বলল, আমি তখন বিছানা ছেড়ে উঠে ঘরের লাইট জ্বালালাম, ফায়ার প্লেসটার দিকে গিয়ে ভালো করে সবকিছু পরীক্ষা করলাম। শব্দটা তখনও হচ্ছিল। আমি কয়েকবার মুখে হুশ হাস শব্দ করার পরেই বন্ধ হয়ে গেল সেই আওয়াজ। এরপর আমি লাইট নিভিয়ে আবার শুয়ে পড়লাম। অনেকক্ষণ কান খাড়া করে রইলাম, আবারও আওয়াজটা শুরু হয় কিনা, কিন্তু আওয়াজটা এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখে আমি ঘুমিয়ে পড়লাম এক সময়। কিন্তু ভোর রাতের দিকে ঘুমটা আবার ভেঙে গেল। মুখে চোখে আলো পড়ায়, দেখি সিলিংয়ের লাইটটা দিব্যি জ্বলছে। আমি ভেবে পেলাম না যে লাইট আমি নিজে হাতে নিভিয়ে শুয়েছি, সেটা আবার কে জ্বালালো। সেই সঙ্গে টের পেলাম ঘরে কোথা থেকে যেন একটা প্রবল ঠান্ডা হাওয়া এসে ঢুকছে, এত ঠান্ডা যে আমি জমে প্রায় বরফ হয়ে গেলাম। মনে হতে লাগলো যেন এটা জানুয়ারি মাস, কে বলবে যে এখন মে মাস, গরমকাল। বিছানায় উঠে বসে টের পেলাম আমার ঘরের দরজাটাও খোলা, আর সেখান দিয়েই হু হু করে বরফের মতো একটা ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। পুরো ব্যাপারটা কিন্তু আমাকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে।
কথাখানা বলার পর থামল শিউ। উত্তেজনায় রীতিমতো হাঁপাচ্ছেও। এরপর অনেকক্ষণ দুই বান্ধবীর মধ্যে আর কোনো কথা হলো না। মার্থা ভেবে পাচ্ছিল না শিউ যা সব বলছে এর কি ব্যাখ্যা হতে পারে, কি কারণ থাকতে পারে এর পেছনে। সে শুধু নিশ্চুপ বসে বান্ধবীর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধতা ভঙ্গ করে একসময় শিউ আবার বলে উঠল, যাই বলো মার্থা, এই কটেজে কোনো না কোনো একটা ব্যাপার আছেই, যা মোটেও ঠিক নয়। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।